আজকে যেটা পড়বো সেটা হচ্ছে সেল সাইকেল অ্যান্ড সেল ডিভিশনের পার্ট। তো অলরেডি আমরা সেল কি, সেলের যে স্ট্রাকচারে কী কী থাকে সেগুলো আমরা দেখেছি। যে সেলের মধ্যে যে অর্গানালস থাকে, লাইক নিউক্লিয়াস থাকে, লাইক এন্ডোপ্লাজমিক রেডিকুলাম থাকে, গলগি অ্যাপারেটাস থাকে, সেল ওয়াল থাকে, সেল মেমব্রেন থাকে, এটসেট্রা। এগুলো আমরা পড়েছি একে একে। লাইসোজোম থাকে। তো এবার যে নিউক্লিয়াসের কথা আমরা পড়েছিলাম, সেই নিউক্লিয়াসের মধ্যে আমরা জেনেটিক ম্যাটেরিয়াল হিসেবে কার কথা পড়েছিলাম না, আমরা ডিএনএর কথা পড়েছিলাম। আমি পড়ানোর সময় বলেছিলাম যে এই ডিএনএটাই কয়েলড আপ হয়, দিয়ে কয়েলড আপ হয়ে সেটা ক্রোমাটিন ফাইবার ফর্ম করে, সেই ক্রোমাটিন ফাইবারটা ফার্দার কয়েলড আপ হয়, দিয়ে তৈরি করে হচ্ছে ক্রোমোজোম। ঠিক আছে, এই হচ্ছে প্রসেস। তো আজকে আমরা আর ডিএনএ নিয়ে কথা বলবো না, আজকে আমরা কথা বলবো ক্রোমোজোম নিয়ে। কী করে ক্রোমোজোমটা ফর্ম হচ্ছে, সেই ক্রোমোজোমটা কেন ফর্ম হচ্ছে, সেই ক্রোমোজোমটা ফর্মেশনের পরে কী হচ্ছে অ্যান্ড অল, এইগুলো। তো সবার প্রথমে দেখি যে সেই ডিএনএটা কী হচ্ছে। এই হচ্ছে সেলের মধ্যে থাকা ডিএনএ। 1 is 5' to 3' end, আর একটা হচ্ছে 3' to 5' end। 5' আর 3' কি অলরেডি আমরা বায়োমলিকিউল পড়ার সময় বলেছি। আচ্ছা, তো এই ডিএনএটা কয়েলড আপ হয় এবং তৈরি করে হচ্ছে ক্রোমাটিন ফাইবার। ঠিক আছে, কয়েলড আপ হচ্ছে, এটা ফার্দার কয়েলড আপ হয়। তো কি হলো না, ডিএনএটা কয়েলড আপ হয়ে ক্রোমাটিন ফাইবার তৈরি করলো, আর সেই ক্রোমাটিন ফাইবার ফার্দার কয়েলড আপ হয়ে তৈরি করে হচ্ছে এই শেপে, দ্যাট ইজ ক্রোমোজোম। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি এরকম দেখতে হয় না, জিনিসটা দেখতে হয় হচ্ছে এরকম। এবার যেহেতু প্রতিবার এটা আঁকা সম্ভব নয়, এটা যেহেতু প্রতিবার আঁকা সম্ভব না, ওই জন্য আমরা কি করি যে এটাকে সিম্পলিফাইড ওয়েতে এইভাবে আঁকি। ঠিক আছে, আচ্ছা, এইবার এই জিনিসটা মানে এই ডিএনএটা এই ক্রোমোসোম ফর্মে আসছে কি করে, তার উপরেই আজকে আমাদের প্রথম টপিক, দ্যাট ইজ নিউক্লিওজোম মডেল। ডিএনএ কয়েলিংয়ের যে মডেলটা আছে সেই মডেলটার নাম হচ্ছে নিউক্লিওজোম মডেল, যেখানে কিসের কথা বলা হয় যে নিউক্লিয়াসের মধ্যে এক ধরনের প্রোটিন প্রেজেন্ট থাকে, দ্যাট প্রোটিন ইজ নোন অ্যাজ হিস্টোন প্রোটিন। ওকে, আমাদের বডিতে মেনলি 5টা হিস্টোন প্রোটিন পাওয়া যায় মানে নিউক্লিয়াসের মধ্যে। ফার্স্ট ইজ H1, দেন H2A, দেন H2B, দেন H3 and H4. These 5 kinds of proteins, histone proteins, are found in our body. এর মধ্যে এই 4টে মিলে তৈরি করে একটা বিড লাইক স্ট্রাকচার, মানে পুঁথির দানার মতো একটা স্ট্রাকচার। জিনিসটা দেখতে কেমন হয়, এই ধর দুটো H2A, এই একটা H2A, পেছনে আরেকটা H2A, এই একটা H2B, পেছনে আরেকটা H2B, এই একটা H3, তার পেছনে আরেকটা H3, এই একটা H4, তার পেছনে আরেকটা H4। এরকম হয় হচ্ছে স্ট্রাকচারটা দেখতে। দিয়ে 4টে ইউনিট, দুটো করে মিলে কটা হয় 8টা ইউনিট। এই 8টা ইউনিটকে একসঙ্গে বলা হয় হিস্টোনস অক্টোমার। দিস স্ট্রাকচার ইজ কল্ড হিস্টোনস অক্টোমার। এরকম কিন্তু একটা থাকে না, এরকম মাল্টিপল থাকে। বলো, এরকম মাল্টিপল ইউনিট পরপর থাকে, আর সেই মিডিয়ামগুলোকে বা সেই ইউনিটগুলোর চারিদিক থেকে কি কয়েলড আপ হয় না, ডিএনএটা কয়েলড আপ হয়। ডিএনএটা কীরমভাবে থাকে আমরা দেখে নিই।
ঠিক আছে, এরকমভাবে কয়েল করতে করতে এগোয়। তো হিস্টোন অক্টামার ইউনিটগুলো যত ক্লোজলি থাকবে ডিএনএটা তত ভিগোরাসলি, তত ক্লোজলি কয়েল করবে। আর যত কয়েল হবে স্ট্রাকচারটা তত কী হবে, ডেন্স হতে থাকবে, মোটা হতে থাকবে, এবং এরা আস্তে আস্তে কী করে তৈরি করবে না এই ক্রোমাটিন ফাইবারটা তৈরি করে। এইভাবে ডিএনএ কয়েলড হয়, দিয়ে ক্রোমাটিন ফাইবার তৈরি হয়, দিয়ে এই ক্রোমাটিন ফাইবারটা ফার্দার কয়েলড হয়, দিয়ে ক্রোমোজোম তৈরি হয়। ঠিক আছে, আচ্ছা, তার মানে মাঝেরটা হলো হিস্টোনস অক্টামার। যে ডিএনএটা পেঁচিয়ে আছে, ডিএনএর যতটুকু সেকশন হিস্টোনস অক্টামারের চারিদিকে পেঁচিয়ে থাকে, সেইটুকু ডিএনএকে বলা হয় কোর ডিএনএ। আর যতটুকু ডিএনএ দুটো কোর ডিএনএর মাঝে থাকে, এটাও কোর ডিএনএ, আর এই মাঝেরটুকু ডিএনএটাকে বলা হয় লিঙ্কার ডিএনএ। দুটো কোর ডিএনএর মাঝে যতটুকু ডিএনএ আছে, এই মডেলটাকে আরেকটা নামও দেওয়া হয়, দ্যাট ইজ বিডস অন স্ট্রিং মডেল। বিডস অন স্ট্রিং মানে ডিএনএটা একটা স্ট্রিংয়ের মতন দেখতে, দড়ির মতো, আর এগুলো বিটস, মানে সেই পুঁথির মালা গাথা এরকম দেখতে, কবিতার মতো লাগলো শুনে। ঠিক আছে, এই হলো স্ট্রাকচার। এইবার একটা জিনিস দেখ, এই যে স্ট্রাকচারটা, এইটাকে ক্ল্যাম্প তো করতে হবে, নাহলে তো এই যে এইগুলো খুলে যেতে পারে, এই যে ভাঁজগুলো হয়েছে, এই যে ফোল্ডগুলো হয়েছে, এগুলো তো খুলে যেতে পারে যে কোনো সময়। যাতে না খুলে যায়, এখানে আরেকটা সেকেন্ডারি প্রোটিন থাকে যে কি না এই ইয়েগুলোকে, এই কয়েলিংটাকে হোল্ড করার কাজ করে। তার নাম কি? তার নাম হলো H1 প্রোটিন আর হিস্টোন 1 প্রোটিন। তাহলে হিস্টোনস অক্টামারে কে কে থাকছে? H2A, H2B, H3, H4 দুটো করে, আর বাইরে থাকছে ক্ল্যাম্পিং প্রোটিন হিসেবে H1। পুরোটায় ডিএনএটা কয়েলড আপ হয়ে তৈরি করছে আমার নিউক্লিওজোম মডেল, দিয়ে এন্ড রেজাল্ট আমি কি পাচ্ছি না, ক্রোমোজোম পাচ্ছি। এই হলো আমার টোটাল স্ট্রাকচার বিডস অন স্ট্রিং মডেল। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে কিরমভাবে কয়েলিংটা থাকে। এটা তো 2D ফিগার দেখলাম, এটা 3Dটা দেখ কিরম দেখতে লাগে। এই ধর H2A, এই ধর H2B, এই ধর H3, এই ধর H4, এই পেছনে একটা একটা করে আছে। ঠিক আছে, এরকম স্ট্রাকচারটা। তো ডিএনএটা কয়েলড আপ হয়ে থাকে ঠিক এইভাবে। হলো, যেটা হচ্ছে 1/3/4 টাইমস, বা 4 7/4 টাইমস কয়েল করে থাকে। মানে একটা ডিএনএ একটা হিস্টোনস অক্টামারকে 7/4 টাইম কভার করে রাখে। 7/4কে ইয়েতে করলে মানে 1.25 বা 75 এরকম একটা কিছু আসছে, 1.25ই আসছে মনে হয়, 1.75 আসছে না, 1.75 টাইমস করে কভার করে রাখে। এই হলো নিউক্লিওজোম মডেল। এইবার আমরা যে জায়গাটা পড়বো সেটা হচ্ছে সেল সাইকেল। এর মধ্যে সেল সাইকেল কি? সেল সাইকেল হচ্ছে সেলের লাইফ সাইকেল, দ্য লাইফ সাইকেল অফ আ সেল। দ্যাট মিনস দ্য সেল ইজ টেকিং বার্থ, দ্য সেল ইজ নারিশড, দ্য সেল ইজ প্রিপেয়ারিং ইটসেলফ ফর ডিভিশন, অ্যান্ড দ্য সেল ইজ মেকিং আ নিউ কপি অফ ইটসেলফ। প্রত্যেকটা জিনিস, একটা সেল তৈরি হচ্ছে, সেই সেলটা নারিশড হচ্ছে, সেই সেলটা বড় হচ্ছে, সেই সেলের মধ্যে জেনেটিক মেটেরিয়াল থেকে নতুন অর্গানালস ফর্ম হচ্ছে, অর্গানাল ফর্ম হওয়ার পরে প্রত্যেকটা অর্গানালগুলো ম্যাচিওর হচ্ছে, নিজেদের কাজ করছে, সেলটার মধ্যে যে ডিএনএ বা জেনেটিক মেটেরিয়ালটা ছিল সেটা ফার্দার প্রিপেয়ার করছে ডিভিশনের জন্য, ডিভিশন হচ্ছে, নতুন সেল তৈরি হচ্ছে, এই টোটাল প্রসেস কন্টিনিউয়াস যেটা চলছে। যেমন আমরা জন্মাচ্ছি, তারপরে মরছি, একদম পুরো যে সাইকেলটা সেটা হচ্ছে লাইফ সাইকেল। সেরকম সেলের লাইফ সাইকেল ইজ সেল সাইকেল। নর্মালি সেলের লাইফ সাইকেলে দুটো কন্ডিশন চলে। একটা হচ্ছে মেটাবলিক কন্ডিশনে থাকে সেলটা, যখন সেলটা তার মেটাবলিক অ্যাক্টিভিটিস পারফর্ম করে। মেটাবলিক অ্যাক্টিভিটিস মানে হচ্ছে যে কেমিক্যাল রিয়াকশন, মানে হচ্ছে প্রোটিন তৈরি করছে, লিপিড তৈরি করছে, লাইসোসোম তৈরি করছে, ডাইজেশন করছে, রেসপিরেশন করছে, অল দ্য থিংস আন্ডার মেটাবলিক অ্যাক্টিভিটিস। আর একটা কি? ডিভিশনাল অ্যাক্টিভিটিস। ডিভিশনাল অ্যাক্টিভিটিসের সময় কী করে? সেলটা নিজেকে ডিভিশনের জন্য প্রিপেয়ার করে, নতুন কপি বানানোর জন্য প্রিপেয়ার করে। তো ডিভিশনাল অ্যাক্টিভিটিস কী করে হয় আমরা সেলের সেটা দেখব। নর্মালি সেল সাইকেলে দুটো মেন ফেজ থাকে। দ্য ফেজ 1 ইজ ইন্টারফেজ and the phase 2 is mitotic phase.
এটাকে এম ফেজও লেখা হয়। হলো? আচ্ছা, ইন্টারফেজ হচ্ছে ডিভিশনের প্রিপারেশন, আর মাইটোটিক ফেজে কি হয় না ডিভিশনটা হয়। সো ইন্টারফেজ ইজ দ্য প্রিপারেশন ফর ডিভিশন অ্যান্ড মাইটোটিক ফেজ ইজ দ্য ডিভিশন ইটসেলফ। তাহলে এই দুটোর মধ্যে কোনটা বেশি টাইম টেকিং হওয়া উচিত, কোনটা বেশি ইম্পর্টেন্ট হওয়া উচিত? সবার প্রথমে সায়েন্টিস্টরা যত ইম্পর্টেন্ট সব দিয়েছিল কাকে না, সব দিয়েছিল হচ্ছে আমাদের মাইটোটিক ফেজকে, কারণ এটাতে সব কিছু দেখা যাচ্ছে, ডিভিশন ফিভিশন হচ্ছে, তার মানে এটাই মেন ফেজ ধরে নেওয়া হয়েছিল। কিন্তু পরে দেখা গেল যে কোনো যুদ্ধ হতে যা সময় লাগে, কিন্তু যুদ্ধের থেকে তার যুদ্ধের প্লট ফর্মেশন অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো যুদ্ধের প্লট তৈরি করতে যদি 100 দিন লাগে, তাহলে যুদ্ধ করতে কিন্তু 1 দিন লাগবে। মহাভারতের প্রিপারেশন হয়েছিল কত দিন ধরে? মহাভারত হয়েছিল কদিন? 2 দিন। ওই 18 দিন, 18 দিন টানা যুদ্ধ হয়েছিল, ইতিহাসের সব থেকে বড় যুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিন্তু টানা 18 দিন হয়নি, জানিস তো? খেপে 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 যুদ্ধ হয়েছে। যুদ্ধ কখনো ইন্ডিয়ার কাছে এত টাকা, ইন্ডিয়া কতদিন যুদ্ধ করতে পারবে জানিস? ইন্ডিয়ার কাছে 4 দিন যুদ্ধ করার রসদ আছে মাত্র, 4 days। তার মানে যুদ্ধ করাটা বড় ব্যাপার না, যুদ্ধের প্রিপারেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সেরকমই মাইটোটিক ফেজের থেকে ইন্টারফেজ অনেক বেশি টাইম কনজিউম, দ্য প্রিপারেশন ফেজ। তো তারপরে যখন ইন্টারফেস পড়া হলো, তখন বোঝা গেল যে ইন্টারফেসের ইম্পর্টেন্স। আচ্ছা, ইন্টারফেসের আন্ডারে যে ফেজেসগুলো পড়ে সেগুলো কি তুই কি দেখেছিস বল? 18 দিন হয়েছিল। G1 দুদিনে অত সেনা সব মহারথী মরে গেল। G2 কি হচ্ছে?